Yes, sir. 33. 4, Yes, sir. 5, 36, Yes, sir. 36. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 40. 41, Yes, sir. 42, Yes, sir. 44, 45, 46, Yes, sir. Sir, 46. 47, Present, sir. 47. 48, 49, Yes, sir. 49. 50, Yes, sir. 13 decimal 20, 13 decimal 29, absent roll number alpha 50, number 3 also 6, 19, 22, 35, 44, 45, 48, 20 and 29. আচ্ছা তোমরা কালাইটের চিন্তা কারণে ম্যাগনেটিক Recording in progress. ফার্স্ট ছিল শর্টলি বলি সেটা হলো যে এগুলো মিলাতে পারবা যে ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের যে গ্যাপ আছে বেসিক্যালি ই এটার থেকে যদি হায়ার এনার্জি তুমি দাও প্রাইম তাহলে ফুল এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা আমাদের স্পেকট্রাম হচ্ছে 400 থেকে 700। সো যদি এই জায়গাটায় ব্যান্ড গ্যাপ কেস হয় তাহলে পাশে এনার্জিটা হায়ার হয় তাই না? রাইট? Yes, sir. সো লেফট সাইডের এনার্জি ওয়েভলেন্থ কম এনার্জি বেশি এই সেটটা অ্যাবজর্ব হলে এই সেটটা আমাদের কালার দেয়। এটা হচ্ছে আমাদের নরমাল বেসিক কনসেপ্ট। কালারটা এভাবে আসে ব্যান্ড গ্যাপের জন্য যদি কালারটা আসে। আবার আমরা যেটাকে বুঝলাম কালার সেন্টার হচ্ছে ডিফেক্টর স্টেট, এটা ভ্যালেন্স ব্যান্ড সরি এটা কন্ডাকশন ব্যান্ড এটা ভ্যালেন্স ব্যান্ড। মনে করো এই জায়গাটায় ডিফেক্টর স্টেট আছে কতগুলো ডিফেক্ট আছে তখন ইলেকট্রনটা তোমার ডিফেক্টর স্টেটের ভেতরে একটা সার্টেন এনার্জি পর্যন্ত নিতে পারে। তখন 400 থেকে 700 ওয়েভলেন্থের মধ্যে কিছু অংশ নট লেফট সাইড কিছু অংশ অ্যাবজর্ব হতে পারে corresponding to this band gap। তখন এই বাকি অংশগুলো মিলে আমাদেরকে কম্বাইন কালার দেয়। এগুলো হচ্ছে ডোপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আর প্রিন্সিপালে যদি ব্যান্ড গ্যাপের পুরোটা ইয়ে হয়। মেটালের ক্ষেত্রে মেটাল সারফেসে যখন এটা আসে তখন এখানে কন্ডাক্টিভিটি তৈরি হয়। এই কন্ডাক্টিভিটির কারণে এডি কারেন্টের কারণে তোমার আবার ফার্দার ফটোনগুলো পুরো এমিট করে। সো যদি অ্যাবজর্ব করে আবার এমিট করে দেয় তখন এটা আমরা আসলে রিয়েল অ্যাবজর্ব বলি না, আমরা বলি অ্যাবজর্ব করে এমিট করেছে, তখন আসলে রিয়েলি অ্যাবজর্ব করে নাই। তো লাইটও যে কাজটা করে তার ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড মেটালের ক্ষেত্রে আছে এটা, যদি আমরা মেটালের ক্ষেত্রে ব্যান্ড ওভারল্যাপ করে কিন্তু আসলে মেটালের ক্ষেত্রে বহিস্তরে আমার ম্যাক্সিমাম যদি মনে করো 4s2 ধর লাস্ট ইলেকট্রন হচ্ছে 4s1 তার 4s1 তখন আমরা দেখি যে 3D এর সাথে তার কতটুকু গ্যাপ আছে 4s এর সাথে 3D কতটুকু গ্যাপ আছে। ওই গ্যাপটা করসপন্ডিং এনার্জি ব্যান্ড যেটা সেটা যদি 400 থেকে 700 মাঝখানে কোনো জায়গায় হয় ঠিক সেম ভাবে এখানেও মনে করো এই জায়গাটায় যদি হয় তখন এই সাইডটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এই সাইডটা হচ্ছে অ্যাবজর্ব করে কারেন্টের কারণে আবার রিফ্লেক্ট করে দেয়। সো আমরা এই পাশটার জন্য কালার দিচ্ছি অলওয়েজ কমপ্লিমেন্টারিটাই আমরা কালার হিসেবে দিচ্ছি। এটা সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ হতে পারে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কালার সেন্টার দ্যাট মিনস ডোনাল লেভেল বা এক্সটার্নাল ডিফেক্ট স্টেট হতে পারে, এবং মেটালের ক্ষেত্রে এই সারফেসের ইনভার্সনের কারণে বাকি অংশটাকে আমরা কালার হিসেবে। এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পড়েছি যে সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের কালারটা হবে
ইয়েলো থেকে অরেঞ্জ এবং সেখান থেকে রেড পর্যন্ত। মেটালের কালারও কি মোটামুটি স্যার এই ইয়েলো অরেঞ্জ রেড এই রেঞ্জেই থাকে? মেটালের কালার স্যার গ্রিন ব্লু ভায়োলেট এরকম হতে পারে না? না, এটা তো ডিপেন্ড করছে। প্রথম কথা হচ্ছে থিওরিটিক্যালি 400 থেকে 700 এর মধ্যে যে কোনো কালারই হতে পারে, মানে সেই থিওরি চিন্তা করলে ভায়োলেটও হতে পারে, রাইট? তুমি যদি নর্মাল থিওরিটিক্যালি জি চিন্তা স্যার। করো হতে পারে। এখন ভায়োলেট হতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা একটা ব্যান্ড গ্যাপ থাকতে হবে। ভায়োলেট তো এখানে না, এখানে, তাই না? জি স্যার। ভায়োলেটটা এখানে, আচ্ছা। আর রেডটা হচ্ছে এই সাইডে, তাই তো? ফায়ারে, আচ্ছা, জি স্যার। রাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, মেটালে একটা ঝামেলা আছে। মেটালের ব্যাপারটা হচ্ছে মেটাল তো লেফট সাইড কে অ্যাবজর্ব করে, যে জায়গাটায় এজ হয় তার লেফট সাইড থেকে অ্যাবজর্ব করে ফেলে, রাইট? জি স্যার। এখন যদি ব্যান্ড গ্যাপ যদি এখানে হয় তাহলে তো অবশ্যই সে কিছুই অ্যাবজর্ব করে না, তখন এটা হোয়াইট, ঠিক আছে? কিন্তু ব্যান্ড গ্যাপটা যদি এখানে হয় সেটা লেফট সাইড অ্যাবজর্ব করে। মানে বেসিক্যালি ভায়োলেট আসতে হলে কিন্তু সুযোগ আছে কি মেটালে? লেফট সাইড অ্যাবজর্ব করলে কিন্তু ভায়োলেট আসার সুযোগ নাই, বুঝতেছো বিষয়টা? কারণ আমি তো ভায়োলেটটাকে অ্যাবজর্ব করে ফেলতেছি, অলওয়েজ অ্যাবজর্ব করতেছি, কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু লেফট সাইডকে অ্যাবজর্ব করে না। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন এখানে একটা ছোট্ট তার কালার ইয়ে থাকে তখন সে এইটুকুর করসপন্ডিং এ এইটুকুকে অ্যাবজর্ব করতে পারে। সে কিন্তু অলওয়েজ এই জিনিসটাই বারবার বলছি তোমাদেরকে যে এনার্জি কিন্তু সবসময় লেফট সাইডে অ্যাবজর্ব করবে, নট নেসেসারি। এটা মেটালের ক্ষেত্রে হচ্ছে যখন ব্যান্ড গ্যাপ করসপন্ডিং তখন সে লেফট সাইড অ্যাবজর্ব করে, কিন্তু সেমিকন্ডাক্টর সবসময় তা না। সেমিকন্ডাক্টর একটা ছোট্ট রিজিয়নকে অ্যাবজর্ব করে, এই ছোট্ট রিজিয়নকে যখন অ্যাবজর্ব করে তখন তো ভায়োলেটটা রিফ্লেক্ট করতে পারে। কিন্তু মেটালের ক্ষেত্রে যখন এই জায়গাটা অ্যাবজর্পশন আসে সে লেফট সাইড পুরো অ্যাবজর্ব করে ফেলে। তো আমার মতে মেটাল ভায়োলেট হওয়ার কোনো সুযোগ নাই। ওকে স্যার, আমি সেমিকন্ডাক্টরের যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওটা স্লাইডে ছিল হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, মার্কারি সালফাইড আর লেড সালফাইড। হ্যাঁ, ওরা 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 এই ছোট জায়গার মধ্যে অ্যাবজর্পশন দেয়। তো লিমিটেশনটা ডিফারেন্সটা এখানে, মেটাল হচ্ছে ফুল লেফট সাইড অ্যাবজর্ব করে, এখন ভায়োলেট আছেই লেফটে, অ্যাবজর্পশন হলেই সে অ্যাবজর্ব হয়ে যায়। সুতরাং মেটালের ক্ষেত্রে ভায়োলেট আসলে আমার মনে হয় না কোনো সুযোগ আছে। হ্যাঁ, মেটাল বরঞ্চ ডাইটে চলে যাবে, হয় হোয়াইট হবে না হলে ডাইটের দিকে চলে যাবে, ঠিক আছে? ইয়েলো বা ইয়েলো রেড মিক্সের দিকে চলে যাবে। তো সে কারণে আমাদের বাম দিকের যে কালার গুলো, হ্যাঁ, এগুলো আসার চান্স মেটালে কম, ডান দিকের মিক্সচার গুলো আসবে। সেমিকন্ডাক্টর স্পেসিফিক কোন একটা রিজন সিলেকশন করার কারণে যে কোনো দিকে আসতে পারে, ঠিক আছে? বাকি তোমরা পড়লে আরো বুঝতে পারবা। আমি আসলে যতটুকু পারছি দিচ্ছি, আরো অনেক কিছুই ছিল ওগুলোকে আনা কঠিন ছিল, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তোমাদের তো ক্লাস নাকি 12টায় আছে? আমি বেশিক্ষণ যাবো না অবশ্য। না স্যার, 12টায় কোথায় ক্লাস থাকার আচ্ছা, কথা না। হ্যাঁ, আমি বেশিক্ষণ নিব না, জাস্ট একটু গ্যাপ যেগুলো আছে বুঝিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, এখানে ডি অরবিটাল একটা বলছিলাম তোমাদের যে ইন্টারনাল ডি এক্সচেঞ্জের কারণে কালারটা আসে। কালার সেন্টারটাও বলেছি, কালার সেন্টারটা বেসিক্যালি ওই ডিফেক্টটাই, যখন ডিফেক্ট ইন্টারমিডিয়েট যে ডিফেক্ট লেয়ার গুলো তৈরি হয় সেটা। আর এখানে তোমাদের শুরুতে তোমরা ইন্টারেস্টেড যারা বুঝতে পারবা এই ছকটা দেখলে কি বুঝাইছিলাম, যে আমরা শুধু ওই কালার গুলো দেখছি যেগুলো ক্রিস্টাল রিলেটেড, আমরা কিন্তু ফিজিক্যাল অপটিক্স দেখাইনি। ডিসপারশন, স্ক্যাটারিং, ইন্টারফারেন্স এগুলো হচ্ছে বিশেষ করে বিভিন্ন জেমস পাথরগুলোর কালার গুলো আসছে, হ্যাঁ, ওগুলো আমরা পড়াইনি এই ক্লাসে, ওগুলো আমাদের পার্ট না। আমরা ব্যান্ড থিওরি পড়াইছি সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের জন্য, আমরা ক্রিস্টাল ইফেক্ট গুলো পড়াইছি। এগুলো এই যে অ্যালমেনাইট এগুলো কি ডিটেইল পড়ানো যায়, সেগুলো টপিক পাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে যদি যাই কালার সেন্টার কি বাকি ছিল আর একটু দেখি আমি। এটা হচ্ছে কালার সেন্টার। কালার সেন্টারটা একটু কনফিউজিং, এটা আমি আরো একটু ডিটেইল দেখতে হবে। বাট এজ ফার আই সি কালার এক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা এখানে আসে। নেটে বিভিন্ন সাইটে খুব কমপ্লিকেটেড লিখে ওরা, কেউ লিখে ইলেকট্রন ইন্টারনাল মুভ করছে, কেউ লেখে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা ভ্যালেন্স ব্যান্ড থেকে এখানে আসে, বাট এই অংশটুকুর মধ্যে যেতে পারে। আচ্ছা, আমরা পিএল এর কথা বলছি, এটা হচ্ছে পিএল এর দেখো পিকটা এরকম, তাই না? পিএল এর পিকটা হচ্ছে এরকম আর ডিফেক্টের পিকটা হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো। পিএল এর পিকটা হচ্ছে এরকম, ডিফেক্টের পিকটা হচ্ছে এরকম। কেন দেখালাম, এখন আবার একটু ইয়েতে যাই আমি। সেটা হলো যে একটা ব্যান্ডের, আমাদের যখন মেটালের ব্যান্ড গ্যাপ থাকে এখানে 400 থেকে 700 মাঝখানে, তখন আমি যখন অ্যাবজর্পশন করি তখন ছবিটা এরকম পাই, তাই না? জি স্যার। তার মানে এটা লেফট সাইড সে ফুল অ্যাবজর্ব করে, রাইট? জি স্যার। আচ্ছা, এটা গেল একটা বিষয়। যখন আমি ওয়েভলেন্থের উপর দিয়ে কি করব, তোমার স্ক্যান করে যাব, ফুল লেফট সাইড সে অ্যাবজর্ব করবে।
কিন্তু আমরা পিএল এর দুইটা পিক দেখছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, জি এটা স্যার। পিএল এটা কিন্তু ইউভি ভিস না। আমি এখন ইউভি ভিস শো করতেছি, ঠিক আছে? এখন ইউভি ভিস এর ক্ষেত্রে এই জায়গাটায় যখন ডিফেক্ট আসতেছে, এই ডিফেক্টটা কি তোমার কালার সেন্টার, তাই না? জি স্যার। কালার সেন্টার কিন্তু লেফট সাইড থেকে অ্যাবসর্ব করবে না। তুমি যদি ইউভি ভিস করো, কালার সেন্টার এখানে ছোট্ট পিক দিবে, ছোট্ট অ্যাবজর্পশন দেবে। বুঝতে পারছি? জি স্যার। ব্যান্ড গ্যাপ হচ্ছে লেফট সাইডে সব অ্যাবজর্ব করবে, আমি যতটুকু বুঝি, কিন্তু এখানে লেফট সাইডে সব অ্যাবজর্ব করবে না। কারণ ব্যান্ড গ্যাপের নিয়মটা হলো যে সে তার ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জি পেলেই জাম্প করবে, আর ডিফেক্ট হচ্ছে এই জায়গাটায় আছে। তো সে করসপন্ডিং এনার্জি এইটুকুটা অ্যাবজর্ব করে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো সে একটা অংশ অ্যাবজর্ব করে। সো এই জিনিসটা বুঝতেছো যে অ্যাবজর্পশন কেন লেফট সাইডে পুরো হয় অথবা শুধু এই জায়গাটায় হয়, ঠিক আছে? এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হলো, তুমি যদি ফুল স্পেকট্রাম নাও দাও 400 থেকে 700, তুমি যদি 400-র একটা লাইট অন করে রাখো, বুঝতে পারতেছি, অনলি 400 ন্যানোমিটারের ওয়েভলেন্থ এমিট করছে এমন একটা লাইট যদি জ্বালায় রাখো, তাহলে কি হবে? 400 ন্যানোমিটারের একটা লাইট অ্যাবজর্ব চালায় রাখলাম, তখন আমি অ্যাবজর্পশন পাবো কোথায়? তখন আমি কিন্তু 400-এ অ্যাবজর্পশন পাবো, রাইট? জি স্যার। 400-এ অ্যাবজর্পশন পাবো, এবং মোস্ট প্রবলি আমি এখানেও একটা অ্যাবজর্পশন পাবো, ব্যান্ডে পাবো না। ব্যান্ডেজ যদি এটা হয়, এটা পাবো না, ঠিক আছে? কিন্তু এখানে পাবো। এখানে কেন পাবো? 400 এনার্জি মনে করো E1, আর এই জায়গাটার এনার্জি মনে করো E2, ঠিক আছে? তো সেই E1টাকে মোস্ট প্রবলি ভেঙে E2 এবং E3 করে নেয়, করে এই জায়গাটা কি করে, ওই হাই এনার্জির একটা ছোট অংশটা অ্যাবজর্ব করে, বাকি অংশটা ছেড়ে দেয় অনেক লার্জার ওয়েভলেন্থ হিসেবে, রাইট? জি স্যার। যেটুকু অল্প এনার্জি ছেড়ে দেয়, অল্প এনার্জি মানে হাই ওয়েভলেন্থ। কিন্তু এই জায়গাটায় কি হয় ব্যান্ড গ্যাপে? আচ্ছা, তার মানে ব্যান্ড গ্যাপ যে কাজটা করে, সে 400-তে পেলে 400-তে অ্যাবজর্ব করে। এখন আমরা ব্যান্ড গ্যাপের ছবিটা একটু দেখি। আসলে ভ্যালেন্স এবং কন্ডাকশন মিলের শেপ আসলে এরকম। তুমি যখন এক্স্যাক্টলি এজ বরাবর এনার্জি দাও, ইলেকট্রন তখন এখান থেকে এখানে জাম্প করে। জি স্যার। তুমি যখন এই পাশে এনার্জি দাও, ইলেকট্রন তখন এখান থেকে এখানে জাম্প করে। তুমি যখন এই পাশে এনার্জি দাও, ইলেকট্রন তখন এখান থেকে এখানে জাম্প করে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আরো বামে যদি দাও, ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে। তার মানে আসলে এই কারণেই আমরা এরকম করে ছবিটা দেখতে পাই, কারণ সে এজের লেফটে দিলে সে লঙ্গার এনার্জি নিয়ে তার জাম্প করার জায়গা আছে, কারণ ভ্যালেন্স ব্যান্ডের একটা উইডথ আছে, কন্ডাকশন ব্যান্ডের একটা উইডথ আছে। যদি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একটা স্ট্রেট লাইন হতো, আমার ধারণা যেটা তোমার একদম সিঙ্গেল অ্যাটমিক, আমরা কি জানি বলে একটা, ধরো সিঙ্গেল অ্যাটমিক মলিকিউল যদি চিন্তা করি, বা একদম কোয়ান্টাম ডটের মতো চিন্তা করি, আমার ধারণা আমি জানি না, এটা ভালো করে আমাকে চিন্তা করতে হবে, কোয়ান্টাম ডটের ক্ষেত্রে আসলে আমরা এরকম ইয়ে পাই কিনা, কোয়ান্টাম ডটের ক্ষেত্রে মেকানিজমটা কিভাবে কাজ করে। ইট ক্যান বি ইন্টারেস্টিং ফাইন্ড আউট, বিকজ এক্সপ্লেনেশনে বলা হয় হায়ার এনার্জি দিলে ভ্যালেন্স ব্যান্ডের ভেতরের মাঝখান থেকে কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যায়। সো হোয়াট হ্যাপেন যখন কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের কোনো উইডথই থাকে না অলমোস্ট, রাইট? তখন একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে, এটা দেখতে হবে আমার, যে ওই অবস্থায় অ্যাবজর্বটা কিভাবে হয়। আমার মনে হয় ওই অবস্থায় অ্যাবজর্পশনটা হয়ে যাবে তোমার ডিফেক্ট স্ট্যাকের মতন, সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাবজর্ব করে বাকিটাকে হয়তো বা লঙ্গার ওয়েভলেন্থ হিসেবে ছেড়ে দিতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা বিষয় বলি শেষ করি, সেটা হচ্ছে পিএল এর ক্ষেত্রে। পিএল এর ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট পিক পাই, রাইট? পিএল এর ক্ষেত্রে এটা পাইনি, কারণটা কি? পিএল কিন্তু অ্যাবজর্পশন না, পিএল হচ্ছে তোমার লুমিনোসেন্স, ঠিক আছে? পিএলটা হচ্ছে লুমিনোসেন্স, তার মানে সে অ্যাবজর্পশন দেয় না, সে হচ্ছে অ্যাবজর্পশন করার পরে যে এমিশনটা হয় সেই এমিশনটা দেয়। ক্লিয়ার? জি স্যার। সো যদি সেই এমিশনটা দেয়, তাহলে যেটা হবে, আচ্ছা, সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে সে মনে করো তুমি অ্যাবজর্পশন দিলা লাইটকে, আচ্ছা এটা না, ব্যান্ডটা থেকে দেখাই, মনে করো তুমি অ্যাবজর্পশন করাইলা, সেটা অনেক হাই থেকেও করাইতে পারো। অ্যাবজর্পশন তো যে কোনো রিজিয়নে হতে পারে, রাইট? জি স্যার। কিন্তু সে এমিট করবে শুধু এইটুকু, বোঝা যায়? মিনিমাম ডিসটেন্স। সো তুমি যদি এভাবে করো অ্যাবজর্পশন করাও, ইভিভিসে,
অথবা আমি যদি জাস্ট অ্যাবজর্পশন পিক হিসেবে বলি যে এই জায়গাতে একটা অ্যাবজর্পশন করো, হ্যাঁ, সে এমিশনের জায়গায় এসে এরকম একটা পিক দিবে, এই জায়গাটা এসে পিক দিবে, কারণ সে অ্যাবজর্ব করতেছে পুরোটাই, পুরো এনার্জিটাই অ্যাবজর্ব করলো। তিনটা পয়েন্ট চিন্তা করি, এটা এটা এবং এটা, ঠিক আছে? সো এটার করসপন্ডিং অ্যাবজর্পশনটা কোথায় হলো? এটার করসপন্ডিং অ্যাবজর্পশনটা হলো এই জায়গাটায়, এটার অ্যাবজর্পশনটা হচ্ছে এই জায়গাটায়, আর একদম ব্যান্ডের অ্যাবজর্পশনটা হচ্ছে এই জায়গাটায়। সে সব এনার্জি কি করবে? এই জায়গার ইলেকট্রনটা একটু একটু করে এনার্জি, থার্মাল এনার্জি ছেড়ে দিয়ে এখানে চলে আসবে, এই জায়গার এনার্জি ইলেকট্রনটা এখানে চলে আসবে, ও তো আছে, এরপর জাস্ট এখান থেকে এখানে নামবে, এটা হবে রেডিয়েশন। এটাকে আমরা বলি রেডিয়েটিভ রেডিয়েশন। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে আসবে, সেই কারণে আমরা এখানে একটা পিক পাই। আচ্ছা, এখানে আর তেমন কিছু বলবো না, শুধু এখানে বলবো যে আমাদের অনেক ধরনের ইয়ে আছে, তোমরা জানো। এর মধ্যে আমরা দুইটা টার্ম বলি, একটা হচ্ছে লুমিনেসেন্স, আর একটা হচ্ছে ইনটেনসেন্স। ইনটেনসেন্সটা হচ্ছে হিট জাতীয় এনার্জির কারণে যখন এমিশনটা হয়, আর লুমিনেসেন্সটা হচ্ছে যখন কোল্ড বডি থেকে, নট হিটেড, কোল্ড বডি থেকে যখন এমিশন হয়, সেটাকে আমরা লুমিনেসেন্স বলি। এই লুমিনেসেন্সের মধ্যে একটা হচ্ছে ফটোলুমিনেসেন্স। ফটোলুমিনেসেন্স মানে হলো যদি ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে আমরা ফোননের মাধ্যমে, নট ফোটন, ফোননের মাধ্যমে যদি উপরে নিয়ে যাই, ফোনন মানে কি? লাইট, তাই না? নট হিট। ফোটন মানে ভাইব্রেশন। হ্যাঁ, মানে এনার্জিটা কিসের? রাইট, মানে আমরা হিট দিব না, তাই তো? আপনি যদি লাইটের এনার্জি বলি তাহলে সেটা কি? সেটা শর্ট ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু সেটা তো ফোনন। আর ফোনন তো হচ্ছে স্যার কোয়ান্টাম এনার্জিতে ফোনন না, লাইট লাইট এনার্জি এটা, আর হিট এনার্জিটা হচ্ছে ফোটন। জি না স্যার, লাইটের এনার্জিটা হচ্ছে ফোটন, এবং হিট এবং ভাইব্রেশন দুটোই ফোটন। সরি, হ্যাঁ এমনটা করে দিচ্ছি, সরি। আচ্ছা, এখন দেখো তাহলে কি হচ্ছে, আমি যদি ফোটন দিয়ে উপরে তুলে নেই, তাহলে সে কি করবে? সে আবার নেমে আসবে না? জি স্যার, নেমে আসবে। এই নেমে আসাটাকে আমরা বলি ফটোলুমিনেসেন্স। এখন আমরা বলি না পিএল স্পেকট্রোস্কোপি, মেশিনটার নাম ফটোলুমিনেসেন্স স্পেকট্রোস্কোপি। এই ফটোলুমিনেসেন্সের মধ্যে তোমার দুইটা জিনিস আছে, একটাকে আমরা বলি ফ্লোরোসেন্স, একটাকে বলি ফসফোরেসেন্স। ফ্লোরোসেন্স হচ্ছে যেটা ডিরেক্ট নেমে আসে, হ্যাঁ, আর ফসফোরেসেন্স হচ্ছে যেটা ডিলে করে ধীরে ধীরে নেমে আসে। আমরা যে পিএল স্পেকট্রোস্কোপি করি এটা হচ্ছে ফটোলুমিনেসেন্স, ফসফোরেসেন্স। সে কারণে আমরা এই জায়গায় এই পিকটা দেখতে পাই, আর এখানে এই পিকটা দেখতে পাই। আর ফ্লোরোসেন্সটা কি জানো? ফ্লোরোসেন্স না, যেটা হচ্ছে ফসফোরেসেন্স। ফসফোরেসেন্সটা হলো তোমার, আমার এখানে আছে কিনা আমি একটু দেখি। ফসফোরেসেন্সটা হলো, ফসফোরেসেন্স কি রেখেছি এখানে? এগুলো হচ্ছে ফ্লোরোসেন্স। ফসফোরেসেন্সটা হচ্ছে যে অন্ধকারে, এখন আমরা রুমের মধ্যে অনেকগুলো প্লাস্টিক কিনতে পাওয়া যায় না, যেগুলো কিছুক্ষণ লাইট জ্বালায় নিভে রাখলে অন্ধকারে জ্বলতে থাকে, আমরা যেটাকে রেডিয়ামের মতো মনে করি। এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ফসফোরেসেন্স। ওরা আমার এক্সাইটিং এনার্জি বন্ধ হয়ে যায় যখন লাইটটা যখন বন্ধ করে দিই। একটা হচ্ছে লাইট জ্বালাইলে জ্বলবে, যেটা হচ্ছে ফ্লোরোসেন্স, বিভিন্ন রকম জেম আছে, আলো পড়লে জ্বলে। আর কতগুলো আছে লাইট জ্বালাইলে জ্বলে, চোখে খুব একটা পড়ে না, লাইটটা বন্ধ করার পরেও সে ধীরে 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 রেডিয়েশনটা দিতে থাকে, সেটাকে আমরা বলি ফসফোরেসেন্স। ওটাই হচ্ছে তোমার এই ঘরের মধ্যে আমরা প্লাস্টিক গুলো দেখি বা রেডিয়াম মনে করি, বাট বেসিক্যালি ফ্লোরোসেন্সটা আমরা ইউটিলাইজ করি আমাদের পিএল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে, ঠিক আছে? সো বেসিক্যালি এই পার্ট গুলো হলো আমার লাইটের, হ্যাঁ, আমাদের লাইটের। এখন আমরা উপর সময় আছে, আমরা ম্যাগনেটিকে চলে যাব। ওখানে যদি কোনো প্রশ্ন করতে পারো, অসুবিধা নেই। ম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট নেব দুটো ক্লাসে। এটা হলো ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিজম কত রকমের হয়, 5 টাইপস আছে মেজর। এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সফট ম্যাগনেট, হার্ড ম্যাগনেট। এগুলো রিলেশন কি সেগুলো আমরা দেখবো। তোমাদের ম্যাগনেটিক ক্লাসে কোথাও দেখানো আছে প্যারাও, অ্যান্টিফেরো, এগুলো স্যার আমরা 9 10 এ প্রথম পড়েছিলাম, তারপর 11 আরো ডিটেইলে পড়েছি ডেফিনেশনে না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন দেখি আমরা কতটুকু ডিটেইল বুঝতে পারি এখান থেকে। আমরা বলি যে আয়রনকে আমরা ম্যাগনেটিক মনে করি। বেসিক্যালি আয়রন হচ্ছে একটা খুবই উইক ম্যাগনেট। যদি পিওর আয়রন চিন্তা করি, আমরা পিওর ফর্মে খুব একটু কম্পেয়ার করি না। আমাদের ম্যাগনেট বলতে আমরা ফেরাইট টার্মটা প্রায় ইউজ করি। ফেরাইট বলতে যেটা বোঝায় যে Fe2O3 আছে, Fe2O3, যেটা আমরা ফেরাইট বলি। ফেরাইট আছে, হার্ড ফেরাইট, সফট ফেরাইট। তোমরা পাউডার মেটালার্জি কোর্স যখন করবা, পাউডার মেটালার্জি পড়েছো নাকি? পাউডার মেটালার্জি না স্যার, আমাদের যে কম্পোজিটের যে কোর্স ছিল
ছিল প্রবলি এটার অল্টারনেটিভ ছিল, কিংবা হয়তো আমরা সামনে হয়তো পাবো। আচ্ছা না, তাহলে 42 পাবা পাউডার মেটালার্জি। পাউডার মেটালার্জি পড়ছে তোমার একটা চ্যাপ্টার পাবা ফেরাইট। ওখানে ফেরাইট কিভাবে তৈরি করে, ফেরাইট কিভাবে, ওখানে ফেরাইট সম্পর্কে অনেক কিছু পাবা। ওই ফেরাইটের মধ্যে এপিক থাকে, হার্ড এটার মধ্যে কতগুলো থাকে হার্ড ফেরাইট, কতগুলো থেকে সফট ফেরাইট। হার্ড ফেরাইট গুলো ইউজ হয় কোথায়, যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, রেফ্রিজারেটর, ডোর সিল, স্পিকার, অথবা আমরা যে এটিএম কার্ড ইউজ করি, এটিএম কার্ডের মধ্যে একটা স্ট্রাইপ থাকে ম্যাগনেটিকের। আবার সফট ম্যাগনেট হচ্ছে যেটা ইজিলি ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ করা যায়। যেমন রেকর্ডিং এর ক্ষেত্রে, রেকর্ডিং ইজ নট পার্মানেন্ট, ম্যাগনেটাইজ করে রেকর্ডিং করি, আবার ডিম্যাগনেটাইজ করে সেই রেকর্ডিংটাকে আমরা রিমুভ করতে পারি। তো আমরা এগুলো খুব ডিটেল দেখি না, যারা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে মেইনলি কাজ করে, আমরাও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কাজগুলো আমরা ফেরোম্যাগনেটিজম নিয়ে কাজ করি বা অ্যান্টি ফেরোম্যাগনেটিজম নিয়ে কাজ করি। আমরা দেখি যে ম্যাগনেটিজম ডেভেলপ করতে পারছি কিনা, হিস্টেরেসিস স্টেবিলাইজ করতে পারছি কিনা, পুরি টেম্পারেচার কমাতে বাড়াতে পারছি কিনা। বাট যারা সফট ম্যাগনেট নিয়ে কাজ করে, মেমোরি নিয়ে কাজ করে, তারা অন্য লেভেলে কাজ করে। হ্যাঁ, তারা হচ্ছে ডোমেইন ওয়াল মুভমেন্ট স্ট্রিক্টেড কিনা, এনার্জি কতটুকু অ্যাবসর্ব করছে, এগুলো নিয়ে কাজ করে। ওই ধরনের ম্যাগনেটিজম নিয়ে আমরা কাজ করি না। আসলে আমরা যেগুলো কাজ করি সেগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিজম বা এগুলো নিয়ে। ফেরোম্যাগনেটিজম কি আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা ম্যাগনেটিজমের বেসিক সোর্স যদি দেখি, তাহলে একটা ইলেকট্রিক কারেন্ট, আমরা একটা মনে রাখবো যে ম্যাক্সওয়েলের কিছু ইকুয়েশন আছে যেগুলো আমাদের অপটিক্যাল, ইলেকট্রিক, ম্যাগনেটিক প্রপার্টিগুলোকে রিলেট করে। আমরা আজকে ডাইইলেকট্রিকের সাথে তোমাদের ম্যাগনেটিকের কিছু রিলেশন দেখাবো। আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে দেখেছিলাম যে সেখানে সেখানে কি ক্লাসিফিকেশন গুলো কি ছিল বলতো? ফেরোইলেকট্রিসিটি ছিল, তাই না? পিজিও ছিল, পাইও ছিল। পিজিও পাইও গুলো এখানে আনা যায় ম্যাগনেটিজমে, কিন্তু খুব একটা আলোচনা করা হয় না। ওখানে মেইনলি ছিল ফেরোইলেকট্রিসিটি, যেখানে ডাইপোল গুলো পার্মানেন্ট ছিল, যেগুলো হচ্ছে বেরিয়াম টাইপের মতো। আবার কতগুলোতে ডাইপোল থাকে না, ওগুলোর সাথে আমরা রিলেশন করবো দেখবো। আবার ডাইইলেকট্রিকের সাথে সুপার কন্ডাক্টর রিলেশন আছে, সুপার কন্ডাক্টিং এর সাথে এখানে একটা রিলেশন দেখবো আমরা ম্যাগনেটিকের ক্ষেত্রে ডায়াম্যাগনেটের সাথে। সো ওখানে যেরকম ইলেকট্রনিক ডাইপোল তৈরি হয়, ইলেকট্রনিক ডাইপোলটা কিভাবে তৈরি হয় বলতো? চার্জের ডিসপ্লেসমেন্টের মাধ্যমে, তাই না? জি স্যার। আর ম্যাগনেটিক ডাইপোলটা তৈরি হয় একটা চার্জের মুভমেন্টের কারণে। এটাও তোমরা পড়েছো আগে, যে একটা তোমরা সলিনয়েড পড়েছিলা সম্ভবত, তাই না? সলিনয়েডের নামে যখন কারেন্ট ফ্লো করে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রুল আছে ডিরেকশনের জন্য। হোয়াটএভার, বেসিক কনসেপ্ট হলো একটা ইলেকট্রন যদি মুভ করে, একটা চার্জ যদি মুভ করে, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং তার দুটো রিজন আছে, একটা হচ্ছে অরবিটাল মোশন, একটা হচ্ছে স্পিন। সো অরবিটাল মোশন যেটা, সেটা হলো যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, সেক্ষেত্রে একটা ম্যাগনেটিজম তৈরি হয়, নর্থ এবং সাউথ। ইলেকট্রন এদিকে ঘুরছে কারেন্টের দিকে, ইলেকট্রন যদি ডিরেকশন অপোজিট করে, নর্থ পোলের দিকে চলে যাবে, সাউথ পোলের দিকে চলে আসবে। সেম ওয়ে ইলেকট্রন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তার ওন অ্যাক্সিসের উপর সে স্পিন করে, রাইট? যেটা আমাদের ফোর্থ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার 4। আমরা জানি NLMS এস যে কোয়ান্টাম নাম্বার, প্লাস হাফ মাইনাস, মানে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। সো আপওয়ার্ড এর কারণে সে একটা এদিকে পোল তৈরি করে, একটা এদিকে তৈরি করে। ফলে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন, তখন একটা ক্যান্সেল না করার কারণেই ম্যাগনেটিজমটা ক্রিয়েট হয়, বোঝা যায়? যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তোমার এটা ক্রিয়েট হয়। এই বিষয়টা ফুললি ক্লিয়ার না যে পেয়ার থাকা অবশ্যই কিভাবে নালিফাই করে, বাট হাউএভার যদি টোটালি পেয়ার্ড হয় তাহলে এটাও থাকে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আসলে এটা খুব ডমিনেন্ট কম্পেয়ার টু দা বলে অরবিটালের যে মোমেন্টটা, এটার তুলনায় স্পিন মোমেন্টটা অনেক স্ট্রং। আমি একটা স্লাইড আনছি দেখানোর জন্য। এটা কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো আনি নেই কারণ ওগুলো ম্যাথ আছে কিছু। জাস্ট ইকুয়েশনটা লেখা আছে, কোশ্চেনটা বইয়ে আছে। সেটা হচ্ছে দুইটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে এই মোমেন্টটা ক্যালকুলেট করতে পারে, একটা ইকুয়েশন হচ্ছে স্পিন ক্যালকুলেট করতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা দেখেছি, আমরা যদি এই ইকুয়েশনটাকে অ্যাভয়েড করি, শুধু স্পিনের ইকুয়েশনটা ব্যবহার করি, আমরা জানি ম্যাগনেটিক দুই জায়গা থেকে আসছে, রাইট? তুমি যদি এটাকে ইগনোর করে শুধু স্পিনটাকে ব্যবহার করো ইকুয়েশনটা, এই যে বলা হচ্ছে ইকুয়েশন B3, এটা হচ্ছে স্পিনের ইকুয়েশন, তাহলে যে টোটাল ম্যাগনেটাইজেশন পাওয়া যায় এটা এক্সপেরিমেন্টাল ম্যাগনেটাইজেশনের মেজার্ড ম্যাগনেটাইজেশনের ভেরি ক্লোজ। দেখো 1.73, 1.8, 2.83, 2.8, 3.87, 3.8। ইট মিনস যে আমরা এটাকে যদি টোটাল ইগনোরও করি ক্যালকুলেশনে, স্টিল আমরা দেখতে পাই শুধু স্পিন দিয়ে যে ম্যাগনেটাইজেশন পাই সেটা এক্সপেরিমেন্টাল মেজারমেন্টের সমান, যেটা প্রুফ করে যে বেসিক্যালি এটা হচ্ছে খুবই নেগলিজিবল। বোঝা গেছে? এটা খুবই নেগলিজিবল। এই যে 2.8 আর 3.03, এই 0.03 যে অরবিটাল, নট নেসেসারিলি দ্যাট, এটাতে এমনিতেই আমার কিছু ডিফারেন্স আছে এক্সপেরিমেন্টালের সাথে। সো বেসিক্যালি এটা হচ্ছে ইগনোরেবল।
সো আমাদের মেজর কন্ট্রিবিউশন আসে কিন্তু স্পিন থেকে, যে কারণে সবসময় বলা হয় আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে আমরা একটা ম্যাগনেসিয়াম পাচ্ছি। স্যার এই চার্টটাতে একটু নিয়ে যান তো। জি স্যার, এই চার্টে মোটামুটি মোটামুটি ম্যাঙ্গানিজ আয়রন পর্যন্ত স্যার ডেটার ফিট মোটামুটি ভালোই, কিন্তু কিন্তু তারপর Fe2+ মানে 3D6 3D7 3D8 3D9 3D10 এগুলোতে ফিট একটু খারাপ হয়ে যায়, মানে এগুলোর ডেটা ফিট খুব মানে কিছুটা ডেভিয়েট করে যায়। এটা স্যার কি কারণ হতে পারে? এটা স্পেসিফিকলি বলা মুশকিল। এগুলো কোনো এটার ব্যাখ্যা একটাই হতে পারে যে ওগুলোতে হয়তো তোমার দেখবা যে বইতে বলা হচ্ছে এই কারণে বলতেছে পরে। প্রথমত ট্রেন্ড বলা যাবে না মনে হয়, কারণ এদিকে এসে আবার তাকে ব্যবধান কমেছে 1.7 to 1.9, বাট অবশ্যই ডিফারেন্সটা বাড়ছে কমছে, রাইট? আচ্ছা, বইতে তোমরা যদি দেখো তাহলে রিজন হিসেবে যেটা বলা হচ্ছে যে অলওয়েজ স্পিন খুব ডোমিনেট করে না, স্পিন যতটা বেশি ডোমিনেট করে তত বেশি ইয়ে হয়। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে স্পিন এর ডোমিনেন্ট সেম না, মানে তুমি বলতে পারবে না যে টোটাল ম্যাগনেটাইজেশনের মধ্যে স্পিন 95% এটা 5% না। কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে 90%, কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে 80%, কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে 85%। ঠিক আছে, এটা একদম এলিমেন্ট ভ্যারি করবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো এরা তো সবই ডেভেলপ, রাইট? সো বেসিক্যালি এদের প্রত্যেকটা তুমি যদি 1-to-1 আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কেন এটার চেয়ে এটার বেশি, আমার ধারণা সেটা তুমি ব্যান্ড গ্যাপ গুলো অ্যানালাইজ করলে বের করতে পারবা, বা ব্যাখ্যা সরাসরি নিজে বের করতে না পারলেও ওইটা দিয়ে ব্যাখ্যাটা পাবা। সেটা হলো প্রত্যেকটার ক্ষেত্রে মনে করো এই যে 3D পরে কোনটা মানে 3D 4P নাকি 4P, তাই না? 3D পরে 4P। সো 3Dর সাথে 4P এর যে এনার্জি গ্যাপ, এটা কিন্তু এই এলিমেন্ট প্রত্যেকটা সমান না, একটা এক রকম। ঠিক আছে, এখানে অবশ্য হায়ার স্পিডে এর ক্ষেত্রে যাবে না, তোমার ডায়াগ্রামটা হায়ার স্পিডে যায়, এটা হচ্ছে ওই লেয়ারের, বাট স্টিল এটা এফেক্ট করবে তোমার প্রত্যেকটা এলিমেন্টের ব্যান্ড স্ট্রাকচারের কারণেই তোমার এই কন্ট্রিবিউশনটা সেম না, ঠিক আছে? যাদের ক্ষেত্রে সেম তারা খুব ক্লোজ। এই যে মনে করো 2.83 2.8, তার মানে কি এখানে তোমার বলতে গেলে স্পিনটাই মেজর, স্পিনটা এখানে মেজর। অন্য কিন্তু এখানে প্রত্যেকটা তো অনেক রকম অনেক কিছু ডিফারেন্সই আছে, খালি ব্যান্ড স্ট্রাকচার না। যেমন ধরো এখানে তো 2টা আনপেয়ার, এখানে 5টা আনপেয়ার, এখানে আবার 4টা আনপেয়ার, এখানে আবার 2টা আনপেয়ার। সো এগুলো আসলে স্ট্রিক্ট কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। যদি এমন হতো সবারই বহিস্তরে 3D1 সামহাউ, হ্যাঁ, হয়তো মেজর কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা খালি ডিফারেন্ট, তাইলে হয়তো আমরা কম্পেয়ার একটা সুযোগ পাইতাম। ঠিক আছে, এখানে কম্পেয়ার করার সুযোগ নাই, কারণ অনেক কিছু হচ্ছে, এক একটা ডায়ামিটার ডিফারেন্ট, রেডিয়াস ডিফারেন্ট, হ্যাঁ। সো একটা ভেতরে শিল্ডিং ইলেকট্রন ইফেক্ট ডিফারেন্ট, এক একটা 3Dর সাথে 4P যে গ্যাপ সেটা ডিফারেন্ট। আবার কারো একটা আছে আনপেয়ার, কারো 2টা, কারো 3টা। সো ওভারঅল সবকিছু মিলে তোমার এই আনপেয়ার ইলেকট্রনের স্পিনের থেকে যে কন্ট্রিবিউশন, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট, সেম না। সো অবভিয়াসলি এদের ডিফারেন্সটা লিনিয়ার হবে না। ঠিক আছে, বাট এটা যে এদিকে আসার কারণেই হয়েছে আমার মনে হয় সেটা অ্যাটমিক নাম্বারের সাথে ডিরেক্ট কোনো রিলেশন আছে, অ্যাটম টু অ্যাটম ভ্যারি করে। ইভেন আমি তোমাদেরকে লাইট দেখানোর সময়, কালার দেখানোর সময় দেখাইছিলাম যে কপার এবং কি দেখাইছিলাম, কপার সিলভার, আর একটা হচ্ছে মনে হয় জিঙ্ক, তাই না? গোল্ড, রাইট, কপার গোল্ড। সো এখানে কোনটার নাম্বার কত বলো তো? কপার 29, তাই না? কপার 29। আচ্ছা, গোল্ডের কত? গোল্ডের মানে 79 80 78 এরকম হবে। ওখানে আমি দেখানোর সময় দেখাচ্ছিলাম তোমাদের যে বহিস্তরটা সেম হওয়ার পরেও ভিতরে শিল্ডিং ইলেকট্রন থাকার কারণে সিলভারের ক্ষেত্রে দেখা যায় যে তোমার ওই যে বহিস্তরের বাইরের যে একটা খালি ব্যান্ড ওটাকে দূরে ঠেলে দেয়। তোমরা যদি বই পড়ো তুমি তাহলে দেখতে পাবা যে ওদের বহিস্তর দেখতে একই, কিন্তু দেখা গেছে সিলভারের ক্ষেত্রে ভেতরে এফ ইলেকট্রন থাকে, এফ ইলেকট্রন নিউক্লিয়াসকে শিল্ড করার সময় কি করে, বাহিরের যে খালি ব্যান্ড ওটাকে পুষায় ওকে বাইরের দিকে, ফলে দেখা যায় ওই তার বাহিরের ইলেকট্রনের সাথে তার বাহিরের খালি স্তরটা ডিফারেন্স অনেক বেড়ে যায়। যে কারণে যেমন দেখা গেছে সিলভারের ক্ষেত্রে ফুল হোয়াইট স্পেকট্রাম আমরা পাই, কারণ এনার্জি গ্যাপ বেড়ে গেছে, ব্যান্ডেজ তোমার ভায়োলেটের লেফটে চলে গেছে 400 লেফটে। সেরকম ভাবে ভেতরে ইন্টারনাল ইলেকট্রন বিন্যাস যেটা আছে সেটা কিন্তু আমাদের বাহিরের গ্যাপ থেকে শুরু করে বাইরের এনার্জিকে টোটালি কন্ট্রোল করে। অ্যাটম অনেক ভ্যারি করে, তবে হ্যাঁ অনেক প্রপার্টিতে আমরা একটা ট্রেন্ড এক্সপ্লেন করতে পারি যে পর্যায়ে সামনে লেফট থেকে রাইটে গেলে কি হয়, টপ থেকে নিচে গেলে কি হয়, বাট স্টিল সবসময় তোমার ট্রেন্ড ফলো করে না। কারণ হলো আমি উপর থেকে নিচে যাওয়ার সময় ট্রেন্ড যতক্ষণই ফলো করে যখন সেটা খালি আমার রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কারণ উপর থেকে নিচে গেলে হঠাৎ করে কিন্তু দুই একটা লেয়ারে এফ ইলেকট্রন আসা শুরু করে, এফ ইলেকট্রন, তখন এটা ভ্যারি করে যায়। আচ্ছা, সো আমরা এটা মোটামুটি সোর্সটা বললাম।
এখন আমরা যদি একইভাবে এখানে অনেকগুলো প্রত্যেক ক্লাসের মধ্যে আমাদের এখানে কতগুলো প্যারামিটার আছে এগুলো আমরা ধীরে ধীরে শো করবো। এখানে আমরা একটা জিনিস একটু দেখাই, দেখো একটা ইকুয়েশন এবং এটার সাথে আমি ডাইইলেকট্রিকের ইকুয়েশন গুলোকে একটু কম্পেয়ার করবো। ঠিক আছে, দুই ভাবে এরা ডাইইলেকট্রিকে একটা অ্যাঙ্গেল থেকে ওরা ডিসকাশন করে, ম্যাগনেটিকে আরেকটা অ্যাঙ্গেল থেকে ডিসকাশন করে, বাট দুইটারই ইকুয়েশন আসলে একই। এই জন্য আমি এক জায়গাতে নিয়ে আসছি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমি রিলেশনটা দেখাই দিব। ঠিক আছে, বইতে 2 চ্যাপ্টার আছে যদিও। প্রথম কথা হলো, আমি যদি একটা এন টার্ন তৈরি করি, এন টার্নের সলিনয়েড এবং একটা কারেন্ট দেই, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড এইচ তৈরি হয়, তাই না? এইচ ইকুয়াল টু হচ্ছে আই এন। আই মানে কারেন্ট, এন হচ্ছে টার্ন পার ইউনিট লেন্থ, তাহলে এইচ যেটা পাবো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এই ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তৈরি করে। এখন এটা ভুলে যাও, মনে করো আমি ম্যাগনেটিক ফিল্ড এইচ এর কারণে একটা টার্ন তৈরি হলো, ফ্লাক্স তৈরি হলো। হ্যাঁ, আমি অন্যভাবে বলতে পারি যে একটা ফিল্ড এইচ অ্যাপ্লাই করেছি। সেটা কিভাবে করেছি? নট কারেন্ট, তুমি এক্সটার্নালিও এইচটাকে অ্যাপ্লাই করতে পারো, রাইট? সামহাউ এইচটাকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে যে ফিল্ড ইনডিউসড হবে সেটাকে আমরা বলি বি, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হয়েছে। তাহলে আমি এটা দেওয়ার কারণে বি হলো। খুব ভালো মতো খেয়াল করো, বিশেষ করে আমরা এটার সাথে কম্পেয়ার করতে গেলে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। এখন বলো, এই মিউ নটটা কি? মিউ নট হচ্ছে রেসপন্স, তাই না? রেসপন্স ইন্ডিকেটর। এটাকে আমরা পারমিয়াবিলিটি বলি, তাই তো? পারমিয়াবিলিটি, হ্যাঁ, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এই আমরা এটাকে পারমিয়াবিলিটি, এটাকে পারমিয়াবিলিটি বলি, এটাকে আমরা বলি মনে হয় জাস্ট ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। হ্যাঁ হ্যাঁ, এই যে ভ্যাকুয়ামটা, যাই হোক। তার মানে ভ্যাকুয়ামে কিভাবে রেসপন্স করছে। এখন তুমি এই কোশ্চেনটা ভুলে যাও, এগুলো ভুলে যাও। একটা জিনিস বলো খালি, যে ভিতরে যদি একটা ম্যাটেরিয়াল দিতাম তাহলে তো বিটা চেঞ্জ হয়ে যেত, হতো না? জি স্যার। কারণ দুইটা জায়গা থেকে বি আসতো, একটা আসতো আমার ভ্যাকুয়াম থেকে, আর একটা আসতো ম্যাটেরিয়ালটা থেকে। তখনও যদি তখন কি আমি সরাসরি এই প্রুফটা না করেও এই ইকুয়েশনটা বলতে পারি বি ইকুয়াল টু মিউ এইচ? বলতে পারি না? এইচটাকে ডান দিকে নিয়ে যাও। বি ইকুয়াল টু যদি মিউ নট এইচ হয়, তাহলে বি ইকুয়াল টু কি মিউ এইচ হবে না? যখন তোমার একটা ম্যাটেরিয়াল থাকবে, মিউ নটটা হচ্ছে ভ্যাকুয়ামের ক্ষেত্রে, আর মিউটা কি? ইন ভ্যাকুয়াম ইন এ প্রেজেন্স অফ ম্যাটেরিয়াল, তখন রেসপন্সটা কেমন সেটা হচ্ছে মিউ। আর যখন শুধু ভ্যাকুয়াম তখন মিউ নট। আমি তাহলে এই ইকুয়েশন থেকে সরাসরি এই ইকুয়েশনে যাচ্ছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে বি মিউ নট এইচ থেকে আমি সরাসরি বি মিউ এইচ এ যাচ্ছি। কিন্তু ওরা সেটা না করে ম্যাগনেটিকের ক্ষেত্রে ওরা কি করেছে দেখো, ওরা রাইট সাইড, আমি এখন প্রমাণটা দেখাবো, ওরা রাইট সাইডে কিছু কাজ করেছে, করে বি ইকুয়াল টু মিউ এইচ প্রুফটা করছে। কিন্তু তোমরা যদি ডাইইলেকট্রিক চ্যাপ্টারের কথা মনে করো, ডাইইলেকট্রিক চ্যাপ্টারে কিন্তু উল্টা কাজটা করছিল। ওরা লেফট সাইডটা দিয়ে তখন কাজ করেছিল। আমি একটু পরে আসতেছি, তো এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করো। তাহলে এই প্রুফটা আগে দেখি, এটা এখন বাদ দাও আবার। তো বি সমান মিউ নট এইচ। এখন ভেতরে যদি একটা ম্যাটেরিয়াল দেই, তাহলে এই ম্যাটেরিয়াল কি করবে? একটা রেসপন্স করবে, রাইট? সেই রেসপন্সটাকে আমি ধরে নিচ্ছি এম, সরি আমি যে একটা ফ্লাক্স ইনডিউসড হবে, সেই ফ্লাক্স ইনডিউসের এই পার্টটা হচ্ছে কোথায়? ভ্যাকুয়ামে। আর এই পার্টটা হচ্ছে ম্যাটেরিয়ালের ভেতরে, রাইট? জি স্যার। এই ম্যাটেরিয়ালের ভেতরে যে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে ওটাকে মিউ নট দিয়ে ডিভাইড করো। মিউ নট দিয়ে কেন? কারণ আমি সামনে মিউ নট রাখতে চাচ্ছি। রেখে দিলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে এম, ক্লিয়ার? সো টোটাল ইনডিউসের একটা অংশকে আমি যদি মিউ নট বলি, একটা হবে এম। সো আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি টোটাল ফ্লাক্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভ্যাকুয়ামে কতটুকু ইনডিউস হয়েছে, একটা হচ্ছে ম্যাটেরিয়ালে কতটুকু ইনডিউস হয়েছে। ঠিক আছে, এখন এই যে এম, আমি যদি এই দুইটা রেশিও বলি যে আচ্ছা ভ্যাকুয়াম কতটুকু রেসপন্স করছে আর ম্যাটেরিয়াল কতটুকু রেসপন্স করছে, মিউ নট ধরে নিয়ে, মিউ নট কিন্তু ম্যাটেরিয়ালের জন্য না, এটা ভ্যাকুয়ামের জন্য। আর আমি যদি মিউ নটটাকে ফিক্স করে ধরে নেই, তাহলে এই এম এবং এইচ এর রেশিওটাকে আমরা বলি সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, যে ভ্যাকুয়াম কি রেসপন্স দিচ্ছে, আর ঠিক ভ্যাকুয়ামের সেন্সে মানে মিউ নট কে ধরে নিলে ওই রেশিওতে কি পরিমাণ দিচ্ছে তোমার ম্যাটেরিয়ালটা, তাহলে এম বাই এইচ যত বড় হবে তার মানে কি ওই ম্যাটেরিয়ালটা তত বেশি ফ্লাক্স দিবে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এখানে চলে আসলো এই ইকুয়েশনে বি ইকুয়াল টু কি হবে? মিউ নট, আমি এম এর ভ্যালু কত? এইচ ইনটু এক্স, আমি এটা কমন নিয়ে নিলে ইকুয়েশন হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট 1 প্লাস সাসেপ্টিবিলিটি ইনটু এইচ, অথবা বি বাই এইচ ইকুয়াল টু কি? মিউ নট ইনটু 1 প্লাস সাসেপ্টিবিলিটি। এটাকে আমরা বলছি মিউ, রাইট? যেটা আমি চাইলে এখান থেকে সরাসরি বলতে পারতাম, মানে বোঝার জন্য, যে বি যদি মিউ নট এইচ হয় তাহলে এক্ষেত্রে বি হবে মিউ এইচ। মিউ নট মানে শুধু ভ্যাকুয়াম, মিউ মানে হচ্ছে শুধু। প্রুফের ধরনটা একটু খেয়াল করো, ম্যাগনেটিকের চ্যাপ্টারে প্রুফটা করেছে রাইট সাইড দিয়ে, মানে ওরা কন্ট্রিবিউশনটা চিন্তা করছে। ডাইইলেকট্রিক চ্যাপ্টারে প্রুফটা একটু ডিফারেন্ট ভাবে করছে, ওরা এই সাইডটাকে ডাইরেক্ট বসাইছে, বসায় এই পাশটাকে ডেভেলপ করছে। এখন আমি পরের প্রুফটা দেখাচ্ছি, ডাইইলেকট্রিকের চ্যাপ্টারে যেটা দেখায় আসছি, তাহলে তোমরা রিলেশনটা বুঝতে পারবা। আচ্ছা, ফাইনালি একটা জিনিস, সেটা হচ্ছে মিউ বাই মিউ নটটাকে বলা হয়
1 প্লাস যাই এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। এখন এই প্রুফটা দেখো রাইট সাইডে রেখেছি আমি। এই প্রুফটার পাশাপাশি আমি এখন ডাইইলেকট্রিকের চ্যাপ্টারটাকে রিকল করি, একটু খেয়াল করো। তাহলে এখানে আমরা কি করেছি, রাইট সাইডের কন্ট্রিবিউশনটাকে চিন্তা করে ওখান থেকে দেখিয়েছি যে এম কে এইচ দিয়ে ভাগ করলে সাসেপ্টিবিলিটি হয় এবং আলটিমেটলি মিউটা আমরা পাই ম্যাটেরিয়াল রেসপন্স। এখন ডাইইলেকট্রিক চ্যাপ্টারে দেখো, ডাইইলেকট্রিক চ্যাপ্টারে ছিল মনে আছে যে ক্যাপাসিটেন্স ছিল সি নট ইকুয়াল টু ই নট এ বাই এল, আর সি ছিল ই এ বাই এল। সেখান থেকে আমরা বলেছিলাম রেশিও যদি করি সি বাই সি নট ই বাই ই নট, সেটাকে আমরা বলতাম কি বলতো ডাইইলেকট্রিক, সরি এটাকে আমরা কি বলতাম বলতো পারমিটিভিটি, রাইট? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। পারমিটিভিটি ছিল ভ্যাকুয়ামের, পারমিটিভিটি ছিল ম্যাটেরিয়ালে, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, রাইট? আচ্ছা এখন খেয়াল করো বইতে এক একবার এক এক ইয়ে করেছে। যেমন এই চ্যাপ্টারে ম্যাগনেটিকের চ্যাপ্টারে চ্যাপ্টার 33 কার্টারে এসে বলছে টোটাল পোলারাইজেশন ইজ পি। এই ইকুয়েশনে কি পি টোটাল পোলারাইজেশন নাকি ডি ডিসপারশন টোটাল পোলারাইজেশন? ডিসপারশনের পার্টটা ডিসপারশন পোলারাইজেশন, রাইট। কিন্তু বইতে কিন্তু এই চ্যাপ্টারে এসে বলছে পি টোটাল পোলারাইজেশন। ওরা ম্যাগনেটিকের সাথে কম্পেয়ার করতে বলছে পি ইজ ইকুইভ্যালেন্ট টু বি, বাট এটা কিন্তু ঠিক না। পিটা কি বি এর ইকুইভ্যালেন্ট? না স্যার, ডি হচ্ছে বি এর ইকুইভ্যালেন্ট। সো ওদের থিওরিটিক্যাল এক্সপ্রেশনটা ঠিক আছে, টোটাল পোলারাইজেশন ইজ ইকুইভ্যালেন্ট টু বি। ওরা কম্পেয়ার করছে ডাইইলেকট্রিক বিহেভিয়ারের সাথে ম্যাগনেটিক, কিন্তু করতে গিয়ে ওরা পি এর কথা বলছে, বাট ইট শুড নট বি পি। আমরা যদি এই নোটেশন ইউজ করি তাহলে আমাদের ডি এর কথা বলতে হবে। আচ্ছা এখন দেখো ডি নট সমান কি, ইপসিলন নট ইনটু ই, তাই না, ইলেকট্রিক ফিল্ড। এটাকে তুমি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে আমরা দেখতে পাই এটা ছিল এইচ ছিল ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইচ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুইভ্যালেন্ট। আমার পারমিটিভিটি হচ্ছে পারমিয়াবিলিটির ইকুইভ্যালেন্ট, আর ডিসপারশনটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের ইকুইভ্যালেন্ট। এখন আমরা যদি বলি টোটাল ডি কি হবে, টোটাল ডি হবে ই ইনটু মিউ। এই যে এই ইকুয়েশনটা চলে গেছে, বললাম না প্রুফটা এবার ডান সাইড দিয়ে না করে এটা লেফট সাইড দিয়ে করছে। আমার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমি এটাকে প্রুফ করতে, এটাকে আমি বলতে পারি যে একটা কন্ট্রিবিউশন আসছে, এখান থেকে আমি মিউ ডেফিনেশন দিতে পারি, অথবা আমি ডিরেক্ট বি ইকুয়াল টু মিউ এইচ লিখে ওটাকে ভেঙে এই পাশটা ডেভেলপ করতে পারি, বুঝছো? দুইটা প্রুফ দুই ভাবে করছে ওরা, লেফট সাইড থেকে প্রুফ করেছে। দেখো ডি ইকুয়াল টু লিখেছে ই ইনটু সরি পারমিটিভিটি ইনটু ই, তার মানে এই ইকুয়েশনটা থেকে শুরু করতেছে ওরা, বি ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এইচ, বুঝতেছো? মানে মিউ হচ্ছে ই এর অংশ। তাহলে আমরা এখন কি লিখতে পারবো যে ই ইপসিলন ইকুয়াল টু ই নট ইপসিলন প্লাস পি, বুঝতে পারছো বিষয়টা? এখানে আমরা রাইট সাইড দিয়ে করে লেফট সাইডে মিউটা বের করছি, এবার ওরা লেফট সাইডটা ধরে পিটাকে দেখাবে, ঠিক আছে? পিটা বের করি, কোনো সমস্যা নাই। এখন দেখো এখানে পি সমান কত, এখানে পি সমান হলো, আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে ইটা কমন নাও, ই মাইনাস ই নট, ই মাইনাস ই নট। কিন্তু আমরা জানি যে ই মাইনাস ই নট, তো এখানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে ই নট কমন নিয়েছি, ই বাই ই নট সমান কি কে আসতেছে, এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট। এখানে কে তো স্যার হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এপসাইলন, রাইট? এপসাইলন সমান হচ্ছে কে এপসাইলন নট, রাইট? সেখান থেকে এপসাইলন নট কমন নিলে কে মাইনাস 1 আসতেছে। আমি পিটাকে দেখতেছি, খেয়াল করো পিটাকে যদি এখন আমি দেখি তাহলে কে মাইনাস 1 কে আমরা কি বলি, যাই, তার পাশে এপসাইলন নট রেখে ইটাকে রেখে দিলাম, খেয়াল করো ইটা রেখে দিলাম। এখন এই পি এর জায়গাটা এটাকে নিয়ে আসো, আবার পি এর জায়গাটাকে এই টার্মটাকে নিয়ে আসো, এই টার্মটা নিয়ে আসলে কি থাকলো, একটা যাই, একটা এপসাইলন নট আর একটা ই, তাই না? একটা যাই, একটা এপসাইলন নট, একটা ই থাকে। এখন যদি তুমি আগের প্রমাণের মতো চিন্তা করো, মিউ নট রেখে দাও, মিউ নট আর মিউ নট রেখে দাও, তাহলে এখানে এপসাইলন নট রেখে দাও, এখানেও এপসাইলন নট রেখে দাও। তারপরে কি করছিলাম, এম কে এইচ দিয়ে ভাগ করছিলাম, তাই না? জি স্যার। তাহলে এখানেও যদি আমি এপসাইলন নট আর এপসাইলন নট রেখে দিয়ে বাকিটা দিয়ে ভাগ দিই, তাহলে কি ই ই কাটা যায়, থাকে কি শুধু যাই থাকে না, ইকুইভ্যালেন্স বুঝতেছো? জি স্যার, ইকুইভ্যালেন্সটা বুঝতে পারছি একদম এক্স্যাক্টলি। পি এর জায়গায় যদি এটা বসায় দাও, বসায় দিলে এখানেও এপসাইলন নট, এখানেও মিউ নট এম বাই এইচ, তাহলে এখানে এইচ এর ইকুইভ্যালেন্ট কে ই, আর এখানে এম এর ইকুইভ্যালেন্ট কে যাই ইনটু ই। ফলে এম কে এইচ দিয়ে ভাগ করলে আলটিমেটলি যাইটাই থেকে যায়, ঠিক আছে? তার মানে হলো যে একই রকম ভাবে এখানে আমার আর যাইটা এখানে কত আসছে, আচ্ছা যাইটা হচ্ছে এখানে কি -1, রাইট? হ্যাঁ, সো জাস্ট এখানে আমরা দেখিয়েছি কিভাবে ডাইইলেকট্রিকের যে ডাইপোলের যে পার্টিকুলার সেগুলো কিভাবে আমাদের এর সাথে সিমিলার ইয়ে শো করে, দুটো চ্যাপ্টারের মধ্যে রিলেশন করার জন্য। তো আমরা বেসিক্যালি ম্যাগনেটিজমের বেসিক কনসেপ্ট কিভাবে আসে সেটা বুঝলাম। এখন কিন্তু আজকে দুটো জিনিস আমরা বের করছি, সেটা হচ্ছে ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেট বলতে কি বোঝায়। আমরা নেক্সট ক্লাসে দেখবো ফেরোম্যাগনেট, অ্যান্টি ফেরোম্যাগনেট, ফেরিম্যাগনেটিজম বলতে কি বোঝায়। ম্যাগনেটিজম দুইটা প্রকার, একটা হচ্ছে ইনডিউস, একটা হচ্ছে স্পন্টেনিয়াস। কোথাও কোথাও ইনডিউস হয়, কোথাও স্পন্টেনিয়াস হয়। যেমন ধরো
ফেরোম্যাগনেটিজম হচ্ছে তোমার স্পন্টেনিয়াস। ফেরোতে ডাইপোল গুলো স্পন্টেনিয়াস, ম্যাগনেটিজম না। আমরা ফার্স্টে ডায়াম্যাগনেটটা একটু দেখি। আমরা এই ছকটা একটু দেখি ফার্স্টে। এই ছকটা ক্লিয়ার হবে যখন আমরা আসলে টপিক ওয়াইজ দেখবো, একটা বাই একটা, ওয়ান বাই ওয়ান। আমরা লাস্টে এসে দেখলে হয়তো ক্লিয়ার হবে। তারপরে একটু দেখাই ডায়াম্যাগনেট বা প্যারাম্যাগনেটের ক্রিটিক্যাল টেম্পারেচার বেসিক্যালি নাই। ফেরোর ক্ষেত্রে একটা টেম্পারেচার থাকে, এটাকে 20 বলে। ফেরিওর ক্ষেত্রে 20 টেম্পারেচার আছে। 20 টেম্পারেচার কি হয় তোমরা জানো নিশ্চয়ই, তাই না? ম্যাগনেটিজম লস করে, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিজম, থিটা এন। এটার নিচে হচ্ছে তোমার ম্যাগনেটিজম, অ্যান্টিফেরোম্যাগনেটিজম। কিন্তু অ্যান্টিফেরোম্যাগনেট থিটা এন এর উপরে গেলে প্যারাম্যাগনেট হয়ে যায়। ক্লিয়ার? এটা আমরা দেখবো। উপরে গেলে প্যারাম্যাগনেট হয়ে যায়। আর এরা হচ্ছে উপরে গেলে কি হয়ে যায়? ম্যাগনেটিজম লুজ করে, ফেরোম্যাগনেটিজম লুজ করবে, ফেরিম্যাগনেটিজম লুজ করবে। আর এরা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিজম থিটা এন এর উপরে গেলে প্যারাম্যাগনেট হয়ে যায়। স্যার ফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিক দুটোই স্যার উপরে উঠলে গিয়ে এগুলো কি স্যার প্যারা হয়ে যাবে নাকি ডায়া হয়ে যাবে? হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। Recording stopped. স্যার তো ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে বোধহয় স্যারই ডিসকানেক্টেড হয়ে গেছেন। স্যার, স্যার কি ফোন করবে সিআর?
স্যারের সাথে কেউ কন্ট্যাক্ট করেছে এর মধ্যে? ইয়ার শুনতে পাচ্ছ? হ্যালো? সুমিত, তোমার কথা শোনা যাচ্ছে কিন্তু স্যার নাই, আর কেউ মনে হয় স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাই। ইয়ার কন্ট্যাক্ট করেনি? মনে হচ্ছে না, দেখি, ওয়েট করি। দুজন সিয়ারের মতো তুর্য তো আছেই, ও কি স্যারকে কন্ট্যাক্ট করবে?